একজন পলিটিশিয়ানের ছেলে ফেঁসে যায় মাফিয়াদের খপ্পরে। দুর্ধর্ষ এক মাফিয়ার ছেলেকে খুনের দায়ে সে পলাতক। তাই পলিটিশিয়ান তার ছেলেকে উদ্ধারের দায়িত্ব দেয় একজন ডিটেকটিভকে। ডিটেকটিভ ছেলেটাকে উদ্ধার করতে গিয়ে ঢুকে পড়ে আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর জগতে, যেখানে কে কখন কোন দিক থেকে কাকে মেরে দেবে কোনো নিশ্চয়তা নেই। আর শেষ পর্যন্ত কি ঘটবে জানতে হলে চলুন দেখে আসি ধুমধুমার অ্যাকশন আর আন্ডারওয়ার্ল্ডের জগৎ নিয়ে তৈরি 2025 সালে রিলিজ হওয়া হ্যাভক নামের মুভিটি। মুভির শুরুতে দেখা যায় চারজন চোর একটা কন্টেনার ট্রাকে করে পালাচ্ছে। কন্টেনার ভর্তি চোরাই ওয়াশিং মেশিন ছিল, আর এই ওয়াশিং মেশিনগুলোর ভেতরে লুকানো ছিল কোকেন। তাদের পেছনে তাড়া করছে একাধিক পুলিশের জিপ। অনেকক্ষণ ধাওয়া এবং গোলাগুলির পরে স্মাগলাররা সমস্ত ট্রাফিক ভেঙে ফ্লাইওভারে উঠে যায়। তবুও একটা পুলিশের জিপ তাদের পিছু ছাড়ে না। তাই দুজন স্মাগলার মিয়া এবং জনি মিলে একটা ভারী ওয়াশিং মেশিন জিপের উপরে ছুঁড়ে মারে। এতে পুলিশের জিপটা অ্যাক্সিডেন্ট করে এবং অফিসার কর্টেস মারাত্মকভাবে আহত হয়। বেশ কিছুক্ষণ পরে পুলিশের অন্য জিপটা এসে পৌঁছায় এবং কর্টেসকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। স্মাগলাররা অবশ্য ততক্ষণে সেফলি পালিয়ে গিয়েছিল। এদিকে ডিটেকটিভ ওয়াকারকে দেখা যায় সে একটা দোকানে কিছু সস্তা খেলনা এবং গিফট কিনতে গিয়েছিল। তবে খেলনাগুলো ওয়াকারের বাজেটের চেয়েও বেশি সস্তা ছিল। তাই দোকানদারকে এর চেয়ে ভালো খেলনা আছে কিনা জিজ্ঞেস করলে দোকানদার একটু ক্ষেপে যায়। একে তো এখন বেশ রাত, ভালো খেলনাগুলো সারাদিন বিক্রি হয়ে গিয়েছে। তাছাড়া দোকানদার টিভিতে মেয়র পদপ্রার্থী লরেন্সের পেঁয়াজের দাম বেড়ে যাওয়া নিয়ে বক্তৃতা শুনছিল। লরেন্সের বক্তব্য শুনে ওয়াকার তাকে একটা গালিও দেয়। ওয়াকার জানে লরেন্স কতটা বজ্জাত, কারণ ওয়াকার লরেন্সের হয়ে বেশ কিছু ইলিগাল কাজ করেছে। তো ওয়াকার কয়েকটা খেলনা নিয়ে বাইরে এসে নিজের এক্স ওয়াইফকে ফোন দেয়। আজকে ক্রিসমাস ডে, তাই ওয়াকার তাদের 6 বছরের বাচ্চার জন্য খেলনাগুলো কিনেছে। ওয়াকারের ওয়াইফ বেশ আপসেট ছিল, কারণ অনেকদিন ধরেই ওয়াকার ঠিকমতো ভরণপোষণের টাকা দিচ্ছে না। তাই ঋণ দেনা বিল বাকি পড়ে যাচ্ছে। ওয়াকার জানায় তার কাছে টাকা আছে, তবে তার ওয়াইফ স্পষ্ট বলে দেয় ওয়াকারের অসৎভাবে উপার্জন করা টাকা তারা নেবে না। ওয়াকার বউয়ের সাথে আর্গুমেন্ট করছিল। এ সময় পাশের বিল্ডিং থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। তাই সে ব্যাপারটা দেখার জন্য সেই বিল্ডিংয়ে ঢোকে। তবে ওয়াকারের আগেই এখানে আরেকজন মহিলা পুলিশ অফিসার এলি চলে আসে। সে একটা ফ্ল্যাটে ডাকাডাকি করার পরে দরজাটা সামান্য আলগা করে একজন লোক উকি মারে। এই লোকটা খুবই বজ্জাত। সে ঘরে নিজের বউকে টর্চার করছিল। এলি বাইরে থেকে টর্চারের অভিযোগ পেয়েই এখানে এসেছিল, তবে লোকটা তার সব কথাকে উড়িয়ে দেয়। এলি ঘরের ভেতরে উকি মেরে দেখে লোকটার বউ খুব ভয়ে জুবুথুবু হয়ে বসে আছে। এটা দেখে এলি লোকটাকে দরজা খুলতে বলে। দরজা খুলতেই সে লোকটাকে সিঁড়ি থেকে ফেলে দেয়। ওই সময়ই ওয়াকার উপরে আসে। ওয়াকার অফিসারকে অভিযোগ ছাড়া কারো পারিবারিক ব্যাপারে ইন্টারফেয়ার করতে নিষেধ করে। তখন এলি বলে সে কিছুই করেনি, বদমাশটা পা স্লিপ করে পড়ে গিয়েছে। এ সময় সুযোগ পেয়ে লোকটার বউ বেরিয়ে আসে এবং চেঁচিয়ে বলে হারামজাদাটা তাকে অনেক টর্চার করে, ওকে যেন গ্রেফতার করে আয়নাঘরে পাঠানো হয়। পরের সিনে সেই স্মাগলার টিমের চার্লি, মিয়া, জনি এবং ওয়েসকে দেখা যায়। তারা পুলিশকে ঘোল খাইয়ে স্মাগলিং করে আনা ড্রাগের ব্যাগ নিয়ে একটা মাফিয়া গ্রুপের ক্লাবের সামনে অপেক্ষা করছিল। ওয়েস মিয়ার উপরে ক্ষেপেছিল, কারণ তারা তো অলরেডি চুরি এবং স্মাগলিংয়ের কেসে ফেসে গিয়েছে। তার উপরে আবার এখন পুলিশকে মার্ডারের কেসেও ফেসে যাবে। চার্লি তখন ওয়েসকে শান্ত হতে বলে, কারণ তারা মূলত মিয়ার ঋণ পরিশোধের জন্যই এই কাজটা করতে বাধ্য হয়েছিল। তো তারা বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে চিং নামের এক লোক বাইরে এসে দাঁড়ায়। জনি এবং ওয়েস বাইরে গাড়িতে বসে থাকে, আর মিয়া এবং চার্লি ড্রাগ নিয়ে চিংয়ের সাথে ভেতরে যায়। ভেতরে এই মাফিয়া গ্রুপটার লিডার সুইও ছিল। সুই আবার সম্পর্কে চিংয়ের ভাগিনা হয়, মানে এই পুরো মাফিয়া গ্যাংয়ের মেইন যে লিডার সে হলো সুইয়ের মা ক্লেরিস। তো এরা পুলিশের সাথে পাঙ্গা নিয়ে ড্রাগগুলো আনতে পেরেছে দেখে সুই বেশ অবাক হয়। এরা কাজটা করতে পারবে সুই সেটা এক্সপেক্টই করেনি। যাই হোক, এদের সাথে কথা বলবে তাই সুই চিংকে বাইরে যেতে বলে। চিং বাইরে বের হতেই দেখে একটা গাড়ি এসে ক্লাবের সামনে থামল। ভেতরে মাস্ক এবং হেলমেট পরা কয়েকজন গুপ্ত লোক ছিল। গাড়ির ভেতর থেকে একজন চিংকে ফোন দিয়ে সেখান থেকে সেফ জায়গায় সরে যেতে বলে। চিং তাই তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে উপরের দিকে সেফ জায়গায় চলে যায়। এদিকে বাইরে গাড়িতে অপেক্ষা করা জনি এবং ওয়েস নতুন আসা লোকগুলোকে নোটিস করে। ওদের বেশভূষা দেখেই তারা বুঝে যায় এখানে খারাপ কিছু ঘটতে চলেছে। তাই তারা দ্রুত মিয়াকে ফোন করে চার্লিকে নিয়ে পালিয়ে যেতে বলে। কিন্তু ততক্ষণে লোকগুলো ভেতরে ঢুকে গোলাগুলি শুরু করে দিয়েছিল। লোকগুলো সেখানে থাকা সবাইকে মেরে ফেলে, ইভেন সুইকেও তারা ছাড়ে না। অবশ্য কোনো রকমে সেখান থেকে চার্লি আর মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে বউ টর্চারে সেই ঝামেলা সেটেল করে অফিসার ওয়াকার এবং এলি গাড়িতে করে যাচ্ছিল। এ সময় তাদের কাছে ক্লাবের ঝামেলাটার ব্যাপারে নোটিশ আসে, তাই তারা দ্রুত সেই স্পটে চলে যায়।
ওয়াকার ভেতরে ঢুকে চোখ বন্ধ করে ইমাজিনের চেষ্টা করে এখানে এক্স্যাক্টলি কি ঘটেছিল। সে ফিল করে আততায়ীদের আক্রমণে এরা কেউ ফাইট ব্যাক করার সুযোগ পায়নি। ওয়াকার তখনও অফিসার কর্টেজের অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানত না। তখন একজন ডিটেকটিভ ওয়াকারকে জানায় কর্টেজ স্মাগলারদের ধরতে গিয়ে আহত হয়ে আইসিইউতে আছে। কলিগ ছাড়াও কর্টেজ ওয়াকারের বন্ধু, তাই নিউজটা শুনে তার বেশ খারাপ লাগে। তো ক্লাবের সিসিটিভি ক্যামেরার ফুটেজ কালেক্ট করা হলে ওয়াকার সেটা প্লে করে দেখে ফুটেজে চার্লিকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। চার্লিকে দেখে ওয়াকার একটু টেনশনে পড়ে যায়, কারণ সে তো সেই মেয়র প্রার্থী লরেন্সের ছেলে। ওয়াকার চার্লিকে এই কেসে ইনভলভ করতে চাচ্ছিল না, তাই ভালো করে তদন্ত করতে বলে সে বেরিয়ে যায়। এরপরে ওয়াকার লরেন্সের সাথে দেখা করে এবং চার্লি কোথায় সেটা জানতে চায়। লরেন্স জানায় চার্লির মায়ের মৃত্যুর পর থেকেই চার্লি তার সাথে কথা বলে না, চার্লি তার নিজের মতো করে চলাফেরা করে। ওয়াকার এবার লরেন্সকে সিসিটিভি ফুটেজটা দেখায় এবং ঘটনাটা জানায়। লরেন্স তখন বলে তার ছেলে কখনোই খুন খারাপির মতো কাজ করবে না, তাই সে ছেলেকে প্রোটেক্ট করার জন্য ওয়াকারের কাছে হেল্প চায়। পাশাপাশি থ্রেটও দেয়, কারণ ওয়াকার এবং তার বন্ধু কলিগরা মিলে একটা ইলিগাল কাজ করেছিল, তাই ওয়াকার হেল্প না করলে লরেন্স সেটা এক্সপোজ করে দেবে। তবে ওয়াকার তাকে পাল্টা থ্রেট দিয়ে মনে করিয়ে দেয় এখন পর্যন্ত সে ইলিগালভাবে লরেন্সকে কতগুলো হেল্প করেছে। যদিও ওয়াকার চার্লিকে গ্রেফতারের বদলে লরেন্সকে কথাটা জানাতে এসেছে, তার মানে তার অন্য উদ্দেশ্য আছে। আসলে উদ্দেশ্যটা হলো ওয়াকার লরেন্সের হাত থেকে মুক্তি পেতে চাইছে। সে লরেন্সের হয়ে আর কোনো ইলিগাল কাজ করবে না। এজন্য সে লরেন্সের সাথে ডিল করে সে চার্লিকে ফিরিয়ে এনে দেবে, আর বিনিময়ে লরেন্স আর কখনো ওয়াকারকে বিরক্ত করবে না। যাই হোক, এদিকে সুইয়ের মৃত্যুর খবর পেয়ে তার মা লেডি মাফিয়া ক্লেরিশ লাশ দেখতে আসে। ছেলের লাশ দেখার পরে সে চিং এবং তার লোকদের সাথে দেখা করে। সে সুইকে প্রোটেক্ট করতে না পারার ব্যর্থতার জন্য চিং এর কয়েকজন লোককে গুলি করে মেরে ফেলে। এরপরে চিং এর কপালে গান পয়েন্ট করে জিজ্ঞেস করে সুইকে কে মেরেছে। চিং মিথ্যা করে চার্লির নামটা বলে এবং তাকেই ফাঁসিয়ে দেয়। ক্লেরিশ তাই চার্লিকে খুঁজে বের করার নির্দেশ দেয়, আর যদি চিং ব্যর্থ হয় তবে সে চিংকেও সুইয়ের কবরে পুঁতে দেবে। অন্যদিকে ওয়াকারকে দেখা যায় সে একটা ছোট ক্লিনিকে ঢোকে। সেখানে গতরাতের হামলা থেকে বেঁচে যাওয়া সুইয়ের এক লোক আহত অবস্থায় ভর্তি ছিল। ওয়াকার তাকে মারধর করে জিজ্ঞেস করে চার্লি ওদের উপর গুলি চালিয়েছিল কিনা। অনেক মার খাবার পরে সে স্বীকার করে চার্লি কিছুই করেনি, তিনজন মুখোশ পরা লোক এসে তাদের উপর আক্রমণ করেছিল। তো স্বীকারোক্তি নিয়ে ওয়াকার বেরিয়ে যায়। এরপরে সে হাসপাতালে অফিসার কর্টেজের খবর নিতে যায়। হাসপাতালে আগে থেকেই তার বাকি কলিগ বা বন্ধুরা ভিনসেন্ট, হায়েস এবং জ্যাক বসেছিল। তারা একযোগে ওয়াকারের কাছে এগিয়ে আসে এবং তাকে সন্দেহস্বরে বলে, তুই চার্লিকে বাঁচাতে চাইছিস তাই না? তুই কি লরেন্সের সাথে কোনো ডিল করেছিস? দেখ, এটা সত্য যে আমরা লরেন্সের হয়ে অনেক কাজ করেছি, কিন্তু তার মানে এই না যে লরেন্সের ছেলে আমাদের মধ্যে কাউকে হত্যার চেষ্টা করবে আর আমরা তাকে ছেড়ে দেব। ওয়াকার তখন সত্যিটা গোপন করে ওদের কোনোভাবে ম্যানেজ করে কটেজের কেবিনে যায়। সেখানে মিসেস কটেজও স্বামীর পাশে বসেছিল। সে ওয়াকারকে দেখে কেঁদে ফেলে এবং জানায় গতরাতে সার্জারির আগে কটেজের জ্ঞান ফিরেছিল। সে ওই সময়ে বলেছিল ওয়াকার সহ তারা 5 বন্ধু নাকি বিপদের মাঝে আছে। কটেজের আশা ছিল ওয়াকার সব সামলে নেবে। ওয়াকার এবার বুঝতে পারে কটেজ আসলে কোন বিপদের কথা বলেছে। অ্যাকচুয়ালি কিছুদিন আগে ওয়াকার, কটেজ, ভিনসেন্ট, হায়েস এবং জ্যাক এভিডেন্স রুম থেকে কিছু জিনিস চুরি করতে গিয়েছিল। সেখানে তারা একজন আন্ডারকভার এজেন্টের সামনে পড়ে যায়। প্রথমে পরিচয় না জেনেই তাকে ওরা অ্যাটাক করে দিয়েছিল। তবে পরিচয় জানার পরে ওয়াকার এবং কটেজ সেই এজেন্টকে হাসপাতালে নিতে চাইছিল, কিন্তু ভিন্স কোনো রিস্ক নেবে না বলে গুলি করে সেই এজেন্টকে মেরে ফেলে। আর সেই থেকে এই অপরাধবোধটা ওয়াকার এখনো বয়ে বেড়াচ্ছে। যাই হোক, এদিকে মিয়াকে দেখা যায় সে চার্লিকে নিয়ে তার আঙ্কেল রাউলের কাছে যায়। রাউল মিয়াকে পাসপোর্ট এবং ভিসা বানিয়ে বাইরে পাঠানোর ব্যবস্থা করে দিতে রাজি হয়, কিন্তু সে চার্লিকে সাথে না নেবার পরামর্শ দেয়। তবে মিয়া জানায় সে চার্লিকে না নিয়ে যাবে না, তাই বাধ্য হয়ে রাউল দুজনেরই পাসপোর্ট এবং ভিসার চেষ্টা শুরু করে। পাশাপাশি সে মিয়াকে একটা মোবাইল দেয় এবং সতর্ক করে দেয় মিয়া যেন তাকে ফোন না করে, প্রয়োজন হলে সেই মিয়াকে ফোন করবে। অন্যদিকে ওয়াকার হাসপাতাল থেকে থানায় গিয়ে জানতে পারে চিফ তাকে ক্লাবের মার্ডার কেসের তদন্ত থেকে সরিয়ে দিয়েছে, কারণ সিসিটিভি ফুটেজে চার্লিকে দেখেও ওয়াকার কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। চিফ তাই এলিকে নির্দেশ দেয় এখন থেকে কেসের সব রিপোর্ট যেন সে অফিসার রিচার্ডসনকে দেয়। রিচার্ডসনই এখন থেকে কেসটা লিড করবে। এটা শুনে ওয়াকার একটু টেনশনে পড়ে যায়। সে এলিকে সাইডে রেখে তাকে অনেক বুঝে শুনে কনভিন্স করে কেসের ডিটেলস যেন সে ওয়াকারের সাথেও শেয়ার করে। এলি তখন ওয়াকারকে রাউলের ঠিকানা দিয়ে বলে রাউল মিয়ার আঙ্কেল, মিয়া হয়তো ওখানে যেতে পারে। ইনফরমেশন পেয়ে ওয়াকার রাউলের গ্যারেজে চলে যায় এবং রাউলকে মিয়ার ফেক পাসপোর্ট লুকাতে দেখতে পায়।
রাউল কিছু স্বীকার করতে না চাইলে ওয়াকার বলে, মিয়া এবং চার্লিকে যদি কেউ এই শহর থেকে জীবিত বের করতে পারে সেটা একমাত্র আমিই পারবো। এটা শুনে রাউল এবার ওয়াকারকে মিয়ার ফোন নাম্বারটা দিয়ে দেয়। ততক্ষণে সেখানে পুলিশের বাকি ফোর্সও চলে আসে, তাই ওয়াকার এমন ভান ধরে যেন সেও রাউলকে গ্রেফতার করতে এসেছে। এদিকে লেডি মাফিয়া ক্লেরিসের লোকেরা চার্লির বাবা লরেন্সের উপর অ্যাটাক করে। তার ড্রাইভার, বডিগার্ড এবং সেক্রেটারিকে মেরে লরেন্সকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। অন্যদিকে ক্লেরিস চিং এর কাছে জানতে চাইছিল সুইকে যে সময় হত্যা করা হচ্ছিল ওই সময় সে কোথায় ছিল। চিং মিথ্যা করে বলে, আমি প্রথমে সুইয়ের সাথেই ছিলাম, পরে সে আমাকে চলে যেতে বলে তাই আমি বাইরে চলে গিয়েছিলাম। আমি সুইকে অনেকবার সতর্ক করেছিলাম সে যাতে লরেন্সের ছেলের সাথে ডিল না করে, তাও সে আমার কথা শোনেনি। চিং এমনভাবে কান্নার অভিনয় করে যে ক্লেরিস তাকে সন্দেহ করার সুযোগই পায় না। ক্লেরিস এবার মিয়ার কথা জিজ্ঞেস করলে চিং জানায় মিয়া সুইয়ের একটা গাড়ি চুরি করেছিল, এই জন্য সুই মিয়াকে অনেকগুলো টাকা জরিমানা করেছিল। সেই জরিমানার টাকা পরিশোধ করতেই ওদের মধ্যে ড্রাগ স্মাগলিং এর ডিল হয়েছিল। চিং ক্লেরিসকে বোঝায় আর এই শত্রুতার জেরেই ওরা সুইকে মেরে ফেলেছে। তো এরই মধ্যে সেখানে ক্লেরিসের লোকেরা চার্লিদের গ্রুপের ওয়েসকে ধরে আনে। অ্যাকচুয়ালি প্রাণ বাঁচাতে ওয়েস নিজেই দেখা করতে এসেছে। ওয়েস জানায় ঘটনার দিনে সে ক্লাবের বাইরে গাড়িতে বসেছিল, সে জানে ওখানে কি ঘটেছে, প্লাস সে মিয়া এবং চার্লিকে খুঁজে পেতে হেল্প করবে। এটা শুনে ক্লেরিস আর তাকে না মেরে মিয়া ও চার্লিকে খোঁজার নির্দেশ দেয়। এদিকে ওয়াকার মিয়ার ফোন নাম্বারে মেসেজ দেয়, তোমার পাসপোর্ট রেডি, রাত 9টায় মেসুদা ক্লাবে দেখা করো। মেসেজটা রাউল দিয়েছে ভেবে মিয়া ক্লাবে চলে যায়, আর তখনই ওয়াকার তাকে ধরে ফেলে এবং চার্লি কোথায় জানতে চায়। ওয়াকার মিয়াকে বোঝানোর চেষ্টা করে সে চার্লির বাবার হয়ে কাজ করে, সে এখানে চার্লিকে প্রোটেক্ট করতে এসেছে। তবে মিয়া ওয়াকারকে বিশ্বাস করছিল না। তারা আর্গুমেন্ট করছিল। এ সময় ক্লাবে ভিন্স, হায়েস এবং জ্যাক ঢোকে। উপরতলা থেকে ওদেরকে দেখতে পেয়ে মিয়া আতঙ্কিত হয়ে বলে এরাই সেদিন সুই আর তার গ্যাংকে হত্যা করেছিল। এটা শুনে ওয়াকার বেশ অবাক হয়ে যায়, তাহলে তার বন্ধুরাই সুইকে হত্যা করে চার্লির উপরে দোষ চাপিয়েছে। এরপরও ওয়াকার মিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি শিওর এরাই খুনগুলো করেছে? মিয়া শিওরিটি দিয়ে বলে এরা মাস্ক পরেছিল, সে গুলি করে একজনের মাস্ক ভেঙে ফেলেছিল, তখন সে একজনের চেহারা দেখতে পেয়েছিল, আর সেই বেসিসেই সে বলছে এরাই সেদিন আক্রমণ করেছিল। তো ভিন্সরা তাদের কাছে আসে এবং মিয়াকে নিয়ে যেতে চায়, তবে ওয়াকার ওদেরকে আটকায় এবং তর্কাতর্কি শুরু করে। এক পর্যায়ে ওদের ভেতরে হাতাহাতিও শুরু হয়ে যায়। এ সময় আবার ওয়েসের ইনফরমেশন মোতাবেক ক্লেরিসের লোকেরাও চলে আসে এবং গোলাগুলি শুরু করে, ফলে তিন পক্ষের মাঝে ব্যাপক ফাইট শুরু হয়। বেশ কিছুক্ষণ পরে সেখানে পুলিশও চলে আসে এবং তারাও গোলাগুলিতে পার্টিসিপেট করে। অবস্থা যখন খুবই শোচনীয় তখন চার্লি আর রাউলও চলে আসে। তারা ব্যাকআপ দিয়ে ওয়াকার এবং মিয়াকে বেরিয়ে আসার সুযোগ করে দেয়, যদিও চার্লি ওয়াকারকে বিশ্বাস করছিল না এবং তার সাথে যেতেও চাইছিল না। তবে এই পরিস্থিতিতে ভালোভাবে বোঝানোর সময় নেই, তাই ওয়াকার মিয়াকে মেরে ফেলার হুমকি দিয়ে চার্লিকে তার সাথে যেতে রাজি করায়। ততক্ষণে সেখানে ক্লেরিসের আরও লোকজন চলে আসে। রাউল মিয়াকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে। ওয়াকার এই দুজনকে নিয়ে বাইরে পালিয়ে গাড়িতে উঠে, তবুও ক্লেরিসের লোকদের গুলিতে তাদের নাজেহাল অবস্থা হয়ে যায়। তবে শেষ পর্যন্ত প্রাণে বেঁচে তারা পালাতে সক্ষম হয়। পালানোর আগে চার্লি ওয়েসকে দেখতে পায়, এতে সে বুঝে যায় ওয়েস তাদের সাথে বেইমানি করেছে। অবশ্য বেইমানির সাজাও ওয়েস পেয়ে যায়, কেননা গোলাগুলির মাঝে সেও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তো যাই হোক, কিছুক্ষণের ভেতরে পুলিশের পুরো ফোর্স স্পটে চলে আসে। তাদের সাথে এলিও এসেছিল। ওয়াকার এলিকে ফোন দিলে এলি একটু বিব্রত বোধ করে, তবে তবুও সে ফোনটা রিসিভ করে। ওয়াকার এলিকে জানায় চার্লি সুইকে মারেনি, সুই এবং তার লোকদেরকে ভিনসেন্ট, হায়েস এবং জ্যাক হত্যা করেছে। সেদিন মাস্ক পরে ক্লাবে এরা তিনজনই গিয়েছিল। তাছাড়া চার্লিকে ধাওয়া করতে গিয়ে কর্টেস আহত হয়েছিল ঠিকই, তবে ওই সময়ে ভিনসেন্টরা চুরি ঠেকাতে চার্লিদের তাড়া করেনি, বরং ওয়াশিং মেশিনের মধ্যে তারা ড্রাগ স্মাগলিং করছিল। সেই ড্রাগ হাতিয়ে নেওয়াই ভিনসেন্টের মূল টার্গেট ছিল। ওয়াকার এলিকে রিকোয়েস্ট করে সে যেন হাসপাতালে গিয়ে কর্টেজের সাথে দেখা করে। কর্টেজ যদি ভিন্সদের সাথে জড়িত না থাকে তবে সে যা জানে সব স্বীকার করবে। এলি আসলে ওয়াকারের কথা মানতে চাইছিল না, তবে ওয়াকারের বারবার রিকোয়েস্ট এবং ইমোশনাল ব্ল্যাকমেল করায় এলি রাজি হয়। কিন্তু এলির আগেই চিং হাসপাতালে পৌঁছে যায়। চিং যখন লিফট দিয়ে উঠছিল তখন ভিন্স তাকে ফোন দিয়ে ঝাড়তে শুরু করে, ব্যাককলের বাচ্চা, আমাদের মারতে ক্লাবে তোর লোকদের কেন পাঠালি? চিং জানায় ওরা আমার লোক না, ওদেরকে আমার বোন পাঠিয়েছে। চিং ভিন্সকে চার্লিতে ধরার জন্য প্রেশার দিলে ভিন্স রেগে যায়। সেদিন সুইয়ের গ্যাংকে হত্যার পরে ভিন্স সমস্ত কোকেন সরিয়ে নিয়েছিল, সেগুলো বিক্রির জন্য চিং এখনো কোনো ডিল করেনি। ভিন্স তাই আজ রাতের ভেতরেই কোকেনগুলো ডিল করে তাদেরকে টাকা ভাগ করে দিতে বলে। তবে চিং জানায় এতগুলো ঝামেলা হয়ে যাওয়ার পরে আপাতত কেউ ড্রাগ কিনতে চাইছে না,
আর এসবের জন্য চিং ভিন্সকেই দায়ী করছিল, কারণ চিং আগেই ভিন্সকে ইনফরমেশন দিয়েছিল মিয়া এবং চার্লিরা কোন জায়গা থেকে ড্রাগ স্মাগলিং করে আনছে। ভিন্সরা যদি রাস্তাতেই ওদেরকে ধরে ফেলতো তাহলে এত ঝামেলা হতোই না। তো এভাবেই দুজনের মধ্যে একে অপরকে দোষ দেওয়ার গেম চলতে থাকে। এক পর্যায়ে ভিন্স থ্রেট দেয় আজ রাতের ভেতরে ড্রাগের ডিল না করলে সে চায়না টাউনে লোক পাঠিয়ে চিং এর সাম্রাজ্য ধ্বংস করে দেবে। তবে চিং এখানে একটুও না ঘাবড়ে ফোনটা কেটে দেয়। ততক্ষণে এলিও হাসপাতালে পৌঁছে যায়। রিসিপশনে কটেজের কেবিন নম্বর জানতে গিয়ে এলি সিসিটিভি ক্যামেরায় চিংকে দেখতে পায়। সে জেনে নেয় চিং কোন ফ্লোরে আছে এবং গার্ডকে অ্যালার্ট করার জন্য রিসিপশনিস্টকে নির্দেশ দেয়। এমার্জেন্সি সাইরেন বেজে উঠলে গার্ড অ্যালার্ট হয়ে যায়। তবে চিংও সতর্ক হয়ে গিয়েছিল, তাই সে আগে গার্ডকে গুলি করে মেরে ফেলে, এরপরে কটেজকেও মেরে ফেলে। চিং বেরিয়ে আসছিল, তখন তার সামনে কটেজের বউ চলে আসে। সে সময় এলিও এসে পড়েছিল, তাই চিং কটেজের বউকে হস্টেজ বানিয়ে নেয়। এরপরে সে আচমকা মিসেস কটেজকে এলির গায়ের উপরে ধাক্কা মারে এবং মিসেস কটেজের উপরে গুলি চালিয়ে পালিয়ে যায়। এলিও দ্রুত উঠে চিংকে ধাওয়া করে। গোলাগুলির এক পর্যায়ে এলি চিংকে ধরে ফেলে। এ সময় আবার পুলিশও হাসপাতালের দিকে ছুটে আসছিল, তবে এলি চিংকে পুলিশের হাতে দিতে চায় না, তাই সে চিংকে নিয়ে অন্য পথ ধরে পালিয়ে যায়। এদিকে ওয়াকার চার্লি এবং মিয়াকে নিয়ে নিজের সেফ হাউজে চলে যায়। চার্লি গুলি খেয়ে বেশ আহত হয়েছিল, তাই ওয়াকার মিয়াকে দেখিয়ে দেয় কোথায় ফার্স্ট এইড বক্স রাখা আছে। এরপরে ওয়াকার ডাক্তার ডাকার নাম করে সাইডে যায় এবং লরেন্সকে ফোন করে জানায় তোমার ছেলে আমার কাছে আছে, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, এসে নিয়ে যাও, আমাদের ডিল এখানেই শেষ। কিন্তু লরেন্সের ফোনটা তো ছিল ক্লেরিসের হাতে, তাই ক্লেরিস সব কথা শুনে নেয় এবং লরেন্সকে নিয়ে চার্লিদের ধরতে বেরিয়ে পড়ে। যাবার পথে তারা নিজেদের ছেলেদের ব্যাপারে টুকটাক আলোচনা করে। যেমন ক্লেরিস জানায় একসময় চার্লি এবং সুই বন্ধু ছিল, কিন্তু এই বন্ধুত্বই আবার সুইকে শেষ করে দিল। লরেন্স তখন বলে চার্লি এরকম করার ছেলে না। চার্লির মায়ের মৃত্যুর জন্য সে কখনো লরেন্সকে ক্ষমা করেনি, তাই সে বাবার থেকে দূরে সরে গিয়ে নিজের মতো জীবন কাটাতে শুরু করে। কিন্তু লরেন্স কখনোই চার্লিকে বোঝাতে পারেনি ওর মায়ের ঘটনার ক্ষেত্রে সে নিরুপায় ছিল। সে শুধুমাত্র চার্লির মাকে সকল কষ্ট থেকে মুক্তি দিতে চেয়েছিল। কথা বলতে বলতে লরেন্স আর ক্লেরিস দুজনে ইমোশনাল হয়ে যায়। এদিকে এলি ভিনসেন্টকে ধরতে একটা ট্রিক্স খাটায়। সে চিংকে দিয়ে ভিন্সকে ফোন দেওয়ায় এবং তাকে একটা জায়গায় আসতে বলে। তাকে টিপস দেয় ড্রাগের ডিল হয়ে গিয়েছে, ভিন্স যেন ড্রাগ ডেলিভারি দিয়ে টাকা নিয়ে যায়। এটা শুনে ভিন্স রাতে জ্যাককে সাথে করে ড্রাগ নিয়ে সেই লোকেশনে যায়। তাদের সাথে তখন হায়েস্ট ছিল না, কারণ ক্লাবে গোলাগুলির মাঝে সে মারা গিয়েছে। তো এলি লোকেশনে টোপ হিসেবে চিংকে দাঁড় করিয়ে রেখেছিল, তাই ভিন্স এবং জ্যাক সেখানে আসতেই পিস্তল নিয়ে এলি বেরিয়ে আসে। এরপরে দুজনকেই গান পয়েন্টে রেখে আত্মসমর্পণ করতে বাধ্য করে। অন্যদিকে ওয়াকারের সন্দেহ হচ্ছিল লরেন্সকে হয়তো মাফিয়ারা আটকে রেখেছে, তাই সে সেফটি ইকুইপমেন্ট পরে অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হয়ে যায়। চার্লি এবং মিয়া অবশ্য বুঝতে পেরেছিল ওয়াকার ডাক্তারকে না ডেকে চার্লির বাবাকে ফোন করেছে, কিন্তু চার্লি তো বাবার কাছে ফিরতে চায় না, তাই সে মিয়াকে নিয়ে চলে যেতে চাইছিল। এ সময় হঠাৎ ক্লেরিসের লোকেরা চলে আসে এবং অনবরত গুলি চালাতে শুরু করে। দ্রুত রুমের ভেতরে ঢুকে তারাও পাল্টা গুলি করে নিজেদের বাঁচানোর চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ ব্যাপক পরিমাণে গোলাগুলি চলে। এক পর্যায়ে হ্যান্ড টু হ্যান্ড মারামারিও শুরু হয়ে যায়। তিনজনেই নিজেদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ওয়াকার ভালোভাবেই সব সামলে নিচ্ছিল, কিন্তু লাস্টে একজন মার্শাল আর্ট এক্সপার্ট চলে আসে। ওয়াকার তার কাছে যেন টিকতেই পারছিল না। ওয়াকার বেদম মার খাওয়ার পরে কাহিল হয়ে যায় এবং স্তূপের মাঝে আটকা পড়ে। তবুও শেষ পর্যন্ত ওয়াকার তাকে মেরে ফেলতে সক্ষম হয়। এরপরে সে মাথা উঁচু করে বাইরে তাকিয়ে দেখে ক্লেরিসের লোকেরা চার্লি এবং মিয়াকে গান পয়েন্টে নিয়ে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। একটু পরে সেখানে ক্লেরিস লরেন্সকে নিয়ে পৌঁছে যায়। ক্লেরিস লরেন্সের হাতে একটা রিভলভার দিয়ে বলে, তোমার ছেলে আমার ছেলেকে হত্যা করে আমাকে নিঃস্ব করে দিয়েছে, তাই তুমিও এখন তোমার ছেলেকে হত্যা করবে। লরেন্স বেকায়দায় পড়ে যায় সে নিজের ছেলেকে কিভাবে গুলি চালাবে। ক্লেরিসের লোকেরা তখন মিয়াকে মেরে ফেলার হুমকি দিলে চার্লি আতঙ্কিত হয়ে পড়ে এবং লরেন্সকে বলে, বাবা তুমি আমাকে মেরে ফেলো, আমি চাই না আমার জন্য আর কেউ মারা যাক। তারা আর্গুমেন্ট করছিল। এ সময় সেখানে এলি, ভিন্স, জ্যাক এবং চিংকে নিয়ে চলে আসে। এলি মূলত ওয়াকারের এক্স ওয়াইফের কাছ থেকে এই লোকেশনের ব্যাপারে জানতে পেরেছিল। তো এলি ক্লেরিসকে বলে, আপনারা ভুল মানুষের পেছনে ছুটছেন, ওরা আপনার ছেলেকে মারেনি, বরং চিং এবং ভিন্স এরাই সুইকে মেরেছে। ক্লেরিস এবার অবাক হয়ে চিং এর দিকে তাকিয়ে বলে, তুই এই কাজটা করতে পারলি? তুই তো ট্রাম্পের চাইতেও বড় বিশ্বাসঘাতক, নীতি নৈতিকতা বলে কিচ্ছু নাই তোর। তখন চিং বলে সে রাগের বশে এসব করেছে, কারণ তার দুলাভাই যখন মরে গেল তখন মাফিয়া সাম্রাজ্যের লিডার চিং এর হওয়ার কথা ছিল, কিন্তু ক্লেরিস তা না করে নিজের ছেলেকে মাফিয়া সম্রাট বানিয়ে দেয়। ফলে চিং আগের মতোই চাকরের দায়িত্ব পালন করতে থাকে।
হাঁটুর বয়সী ভাগ্নে অর্ডার দিয়ে কাজ করাবে এই ব্যাপারটা চিং মানতেই পারছিল না। তো চিং স্বীকারোক্তি দেওয়ার পরে বলে সে আসলে সুইকে মারেনি। চিং ভিন্স এবং জ্যাককে দেখিয়ে বলে এরাই সুইকে মেরেছে। তবুও ক্লেরিস চিংয়ের উপরে চিল্লাতে শুরু করে, আর সবার ফোকাস হারিয়ে গেলে ভিন্স আর জ্যাক আচমকা ফাইট ব্যাক করে। জ্যাক চার্লিকে গুলি চালাতে গেলে লরেন্স ছুটে সামনে চলে আসে, ফলে ছেলেকে বাঁচাতে গিয়ে সে গুলি খেয়ে মারা যায়। আর রুমের ভেতর থেকে মাথা বের করে ওয়াকারও কয়েকটা গুলি চালায়। এতে আবারও সেখানে গোলাগুলির পর্ব শুরু হয়ে যায়। গোলাগুলির মাঝে ক্লেরিস এবং চিং দুজনেই মারা যায়। আর লরেন্স মৃত্যুর আগে চার্লিকে বলে সে যেন এখান থেকে মিয়াকে নিয়ে পালিয়ে যায়। এছাড়া বাবা ছেলে শেষবারের মতো দু একটা ইমোশনাল কথাবার্তাও বলে। বাবার মৃত্যুর পরে চার্লি জ্যাককে মেরে ফেলে এবং বাবার হত্যার প্রতিশোধ নেয়। তবে এলি চার্লি এবং মিয়াকে গ্রেফতার না করে চলে যাওয়ার সুযোগ দেয়, আর ওদের পরামর্শ দেয় এখনো অনেক লোক ওদেরকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে, তাই আত্মসমর্পণ করলেই ওরা সেফ থাকবে। কিন্তু চার্লি এবং মিয়া জানায় ওরা নিজেদের ভাগ্য নিজেরাই সামলে নেবে। এই বলে ওরা সেখান থেকে চলে যায়। এদিকে ভিন্স সুযোগ পেয়ে ড্রাগের ব্যাগটা নিয়ে পালিয়ে যায়। ওয়াকার অবশ্য সেটা নোটিস করে এবং কোনোরকমে উঠে ভিন্সকে তাড়া করে। ভিন্স রেল লাইনে গিয়ে একটা ট্রেনে উঠে পালিয়ে যাচ্ছিল, তবে ওয়াকার তাকে গুলি করে আটকে দেয়। এরপরে ভিন্সকে গুলি করে সে মেরে ফেলে। দীর্ঘ ফাইটে ওয়াকারের অবস্থাও কাহিল হয়ে গিয়েছিল। সে ক্লান্ত হয়ে বসে যায়। এলি এসে তাকে জিজ্ঞেস করে এখন তারা কি করবে। তখন ওয়াকার বলে তোমার আমাকে গ্রেফতার করা উচিত। আসলে ওয়াকার তার কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে চাইছিল। ওয়াকার সেদিন তার মেয়ের জন্য ক্রিসমাসের গিফট কিনেছিল, তবে সেগুলো আর তাকে দেওয়ার সুযোগ হয়নি। এলি বলে সে গিফটগুলো পৌঁছে দেবে, তবে ওয়াকার এলিকে নিষেধ করে বলে থাক, ওদের ক্রিসমাসটা আমি নষ্ট করতে চাই না। আর এই ইমোশনাল সিনটার মধ্য দিয়ে এখানেই মুভিটা শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, একটা দুটো ভুল সিদ্ধান্ত কিভাবে জীবনকে ধ্বংস করে দেয় সেটাই ওয়াকার আর চার্লির মাধ্যমে এই মুভিতে তুলে ধরা হয়েছে। তো মুভির গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালো ভালো মুভি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।